Hello student, welcome back to my channel Nursing Doubt Clearance. If you are new in my channel, please subscribe my channel and likes video. So student, let's start the video. So student, my today's topic is nursing process on right-sided pleural effusion বা nursing care plan on right-sided pleural effusion. তাহলে দেখো, আমাকে যখন আমি স্টার্ট করব, কিভাবে স্টার্ট করব, পেশেন্ট আইডেন্টিফিকেশন ডাটা দিয়ে আমার স্টার্ট করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের প্রথম থেকেই দেখিয়েছি, যারা নতুন এই ভিডিওটিতে অবশ্যই তারাও যেন এই ভিডিওটি দেখে একটা আইডিয়া করতে পারে যে কীভাবে নার্সিং কেয়ার প্ল্যানের ফরম্যাটটা থাকে বা সেটা লিখতে হয়। তো আমি প্রথম থেকেই তোমাদের এখানেও বলে দিচ্ছি যে কী তোমরা লিখবে। তো দেখো, নেম আছে, নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, রিলিজিয়ান, রেজিস্ট্রেশন নাম্বার বা ডায়াগনোসিসের জায়গায় দেখো রাইট সাইডেড প্লুরাল ইফিউশন উইথ রাইট সাইডেড সাবক্লেভিকাল লিম্ফ নোড এনলার্জমেন্ট। এবার দেখো বলছে আন্ডার ট্রিটমেন্ট কোন ডক্টর আছে সেটা আমার লেখা হয়েছে। দিয়ে এবার আমি নেম অফ অপারেশন, ডেট অফ অপারেশন যদি কিছু থাকে তাহলে লিখবো। যদি আমার মেডিসিনের কেস হয় তো এগুলো অপারেশন কিছু হবে না, তো নীল থাকবে। এবার দেখো আমার ম্যারিটাল স্ট্যাটাস এখানে থাকবে, এডুকেশন থাকবে, প্লেইন হচ্ছে তোমার পেইং অর ফ্রি, মানে যদি গভর্নমেন্ট হসপিটাল হয় তো তোমার এখানে ফ্রি হবে, আর পেইং তোমার যদি হসপিটাল হয় মানে গভর্নমেন্ট হসপিটাল হয় তখন সেক্ষেত্রে কিন্তু ফ্রি হবে। আর যদি কিছু দিতে হয় মানে প্রাইভেট হসপিটাল যদি হয় সেক্ষেত্রে পে করতে হবে। তো দেখো ইন্ট্রোডাকশনে কি বলেছে, পেশেন্ট অ্যাপিয়ারেন্স থাকবে। তো পেশেন্ট যেমন আছে তুমি তেমন, এখানে দেখো আমি ওয়েল করেছি। লেভেল অফ কনসাসনেস, পেশেন্ট কনসাস ছিল। লেভেল অফ ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেড অ্যাবাউট টাইম, প্লেস অ্যান্ড পার্সন, স্পিচ ওরিয়েন্টেড। তারপরে কি বলছে দেখো, উইলিংনেস টু কনভার্স, ওয়েল নারিশড, হাইজিন স্ট্যাটাস হচ্ছে ওয়েল হাইজিন, হেলথ স্ট্যাটাস হেলদি, ইনফরমেন্ট বলছে কি রিলিয়াবিলিটি অফ দ্য ইনফরমেন্ট, এটা হচ্ছে রিলিয়েবল। রিলেশনশিপ উইথ পেশেন্ট বলছে কি সিস্টার ইন ল অফ পেশেন্ট, মানে যে আমাকে ইনফরমেশন প্রোভাইড করেছে তার রিলেশনশিপ পেশেন্টের সঙ্গে সেটা বলছে। এবার দেখো চিফ কমপ্লেন পেশেন্টের কী ছিল, কাফ ছিল, ডিফিকাল্টি ইন ব্রিদিং, আর হচ্ছে তোমার কি প্লুরাইটিক চেস্ট পেন, বুকে প্রচণ্ড যন্ত্রণা করছিল। এবার দেখো বলছে কি প্রেজেন্টিং চিফ কমপ্লেন কী আছে, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট বলছে কি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে অ্যান্ড শর্টনেস অফ ব্রিথ, পেন ইন চেস্ট। আর অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস রিলেটিভ সেম অ্যাজ পেশেন্ট যা বলেছে, যদি পেশেন্টের রিলেটিভ প্রেজেন্ট থাকে তখন তোমার এই পয়েন্টটা অ্যাড হবে, আর যদি প্রেজেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টের কোনো ভ্যালু এখানে থাকে না। দেখো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, মোড অফ অনসেট ক্রনিক, ইনসিডেন্ট হচ্ছে কি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, পেন ইন চেস্ট অ্যান্ড প্রেসিপিটেটিং ফ্যাক্টরস, ডিউরেশন অ্যান্ড কোর্স অফ ইলনেস 1 year, অ্যাসোসিয়েটেড ডিস্টারবেন্স হচ্ছে কি শর্টনেস অফ ব্রিথ, চেঞ্জেস ইন পেশেন্টস মুড, হ্যাবিট, ইন্টারেস্ট, পেশেন্টস ইজ উইক অ্যান্ড অ্যানসাস ডিউ টু হিজ ইলনেস। এবার দেখো বলছে কি ট্রিটমেন্ট টেকেন এলসওয়্যার সায়েন্টিস্ট ক্যাজুয়ালি ইন কেস অফ এমার্জেন্সি ট্রিটমেন্ট, পাস হিস্ট্রি অফ ইলনেস হচ্ছে কি মেডিকেল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি, সাইক্রিয়াট্রিক হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রির মধ্যে আমার যা হিস্ট্রি থাকে, পেরেন্টাল হিস্ট্রি, চাইল্ডহুড হিস্ট্রি, এগুলো যদি পেশেন্টের যখন পেশেন্ট অ্যাডাল্টহুডে পৌঁছাবে না সেসব পেশেন্টের আমরা এগুলো দিতে পারি। যখন চাইল্ডহুড হিস্ট্রি নিতে আমরা পারবো কি পেশেন্টের যদি বিলো অ্যাডাল্টহুডের পেশেন্ট 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আমরা এই হিস্ট্রিগুলো কিন্তু মাস্ট আমাদেরকে নিতে হবে। তো আমার পেশেন্ট যেহেতু অ্যাডাল্ট, তো আমি দেখো চাইল্ডহুড হিস্ট্রি এগুলো কিন্তু পেশেন্ট আনএবল টু টেল লিখে দিয়েছি। এবার দেখো অ্যাডোলেসেন্স হিস্ট্রিতে পেশেন্ট ওয়াজ আনএবল টু টেল, অ্যাডাল্টহুড হিস্ট্রিতে বলছে কি সি গট ম্যারিড অ্যাট দ্য এজ অফ অ্যাপ্রক্সিমেটলি 15 years, এডুকেশনাল হিস্ট্রিতে সি ইজ আনএবল টু রিড অ্যান্ড রাইট। পেশেন্টকে কখনো এটা তোমরা বলবে না যে পেশেন্ট ইলিটারেট, এডুকেশনটা সবসময় লিখতে হয় কি আনএবল টু রিড অ্যান্ড রাইট। কখনোই যদি পেশেন্ট একদমই কোনো পড়াশোনা না জানে, হয়তো কখনো স্কুলই দেখেনি, মানে স্কুলে কখনো পড়াশোনা করেনি, তো তখন কিন্তু তুমি ইলিটারেট পেশেন্টকে বলতে পারো না আনএবল টু রিড অ্যান্ড রাইট, জাস্ট এইটুকু লিখবে। নেক্সট দেখো এডুকেশনাল হিস্ট্রি শি ইজ আনএবল হলো। তারপর প্লে হিস্ট্রি নাথিং সিগনিফিকেন্ট, অকুপেশনাল হিস্ট্রি পেশেন্ট হচ্ছে হাউসওয়াইফ ছিল, কোনো অ্যালার্জিক হিস্ট্রি ছিল না। এবার দেখো ম্যারিটাল অ্যান্ড সেক্সুয়াল হিস্ট্রি, টাইপ অফ ম্যারেজ কি অ্যারেঞ্জ, ডিউরেশন অফ ম্যারেজ 35 years হয়ে গেছে ম্যারেজে, ইন্টারপার্সোনাল অ্যান্ড সেক্সুয়াল রিলেশনশিপ হেলদি, ডিটেলস অফ স্পাউস অ্যান্ড চিলড্রেন হচ্ছে কি দুটো ডটার একজন সন। অ্যাডিকশন হিস্ট্রি নাথিং সিগনিফিকেন্স, ইটিং হ্যাবিট যদি ভেজ বা নন ভেজ পেশেন্ট খায় তো সেইটা তুমি এখানে লিখবে। এবার দেখো আমি চলে আসছি টাইপ অফ মেনু, মানে আমাকে এখানে লিখতে হয় একদিনের 1 ডে মিল। আমি বলেছি যে পেশেন্টের 1 ডে মিল কেমন পেশেন্ট খেত আফটার ডিজিজ কন্ডিশন হওয়ার আগে, তো সেটা আমাকে একদিনের মিলটা এখানে দিতে হয় পেশেন্টের থেকে জিজ্ঞাসা করে। তো দেখো এখানে বলেছে কি ব্রেকফাস্ট পেশেন্ট 8:30 করতো, টি বিস্কিটস ব্রেড অ্যান্ড ফ্রুটস এখানে খেত পেশেন্ট। আর লাঞ্চে কটায় খেত, লাঞ্চে 1টাতে খেত, রাইস ডাল, ফিশ অর এগ অর মিট কারি অ্যান্ড ভেজিটেবলস। এবার ডিনারে দেখো 9টা PM পেশেন্ট ডিনার করতো, রাইস ভেজিটেবলস অর রুটি এগ অর ফিশ, তো এইগুলো পেশেন্ট এখানে খেত। এবার দেখো স্লিপিং হ্যাবিট বলছে কি বাওয়াল প্যাটার্নস দেখো নর্মাল 1 to 2 times ডেইলি ক্লিয়ার। ব্লাডার প্যাটার্নস বলছে কি 4 to 5 times ডেইলি, স্লিপ হ্যাবিট 6 to 7 hours আর 10 to 5 AM। হাইজিনিক প্যাটার্ন হচ্ছে ইউজ সোপ পাউডার্স অ্যান্ড ইউজ টুথপেস্ট। অনেক ক্ষেত্রে যদি পেশেন্ট যদি তোমার ঠিকঠাক হাইজিন মেনটেন না করে সেক্ষেত্রে কিন্তু আমরা নার্সিং ডায়াগনোসিস করি, মানে অ্যাসেসমেন্টে আমি সেলফ কেয়ার ডেফিসিট লিখতে পারি। এখানে আমার পেশেন্ট ওয়েল মেনটেন্ড।
এবার দেখো সোশ্য ইকোনমিক হিস্ট্রিতে বলছে কি অকুপেশন হাউসওয়াইফ, ইনকাম হচ্ছে 8,000 থেকে 10,000 টাকা, সোর্স অফ ইনকাম ফার্মার, মানে ওর হাজব্যান্ড আর কি ফার্মার। তারপরে ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে টিউবওয়েল, টয়লেট অ্যান্ড আদার স্যানিটারি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে অ্যাভেলেবেল, হাউজিং হচ্ছে কি ওন হাউস, ব্রিক হাউস, 2 রুমস 1 কিচেন 1 বাথরুম। দেন আমার ভেন্টিলেশন, ক্রস ভেন্টিলেশন ইজ প্রেজেন্স। ক্রস ভেন্টিলেশন আমি কখন বলবো, যখন আমার দেখবে একটা আমার ঘরে অ্যাটলিস্ট দুটো জানালা থাকবে, মানে একটা দরজা তো থাকছে, তার সঙ্গে সঙ্গে আমাকে দুটো জানালা থাকতে হবে, যেটা আমাকে ক্রস ভেন্টিলেশন এটাকে বলা হয়। মানে অ্যাকচুয়ালি ওয়েল ভেন্টিলেটেড আমার ঘরটা, এটাই বলতে হবে। ওয়েল ভেন্টিলেটেডও তুমি বলতে পারো। এবার দেখো ওয়াটার সাপ্লাই বলছে কি হাউসহোল্ড পারপাস পন্ড থেকে নেওয়া হয়। আর ড্রেনেজ হচ্ছে কি সুয়েজ ইজ নট ডিসপোজড ইন্টু ড্রেন ইন্টু এ স্মল পন্ড। তাহলে সুয়েজ ড্রেনের যে সুয়েজটা ওটা আমার পুকুরে এসেই পড়ছে, ওয়াট ইজ ডিসপোজ ইন্টু ওয়েল স্মল পন্ড। এবার দেখো ফ্যামিলি হিস্ট্রিতে এখানে তোমার হিস্ট্রি অফ অ্যাজমা, টিউবারকিউলোসিস, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এনি আদার হেরিডিটারি অর কমিউনিকেবল ডিজিজ, কোনো কিছুই কিন্তু এখানে নেই পেশেন্টের। এবার দেখো জেনোগ্রাম, টাইপ অফ দ্য ফ্যামিলি মেম্বার, এখানে কতজন আছে, 6 জন পেশেন্ট আছে, এই 6 জনের হচ্ছে মানে ফ্যামিলি মেম্বার আছে। তো এদের প্রত্যেকজনের রিলিজিয়ান, এজ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, অকুপেশন, হেলথ স্ট্যাটাস এগুলো আমাকে দিতে হবে। জেনোগ্রাম আমাকে বানাতে হবে। জেনোগ্রামে দেখো এই যে ইন্ডিকেটারগুলো, এগুলো আমাকে খুব ভালো করে মেনশন করে খুব সুন্দর করে ইন্ডিকেটারটা বানাতে হবে। তারপর আমি ট্রিটমেন্ট হিস্ট্রিতে চলে আসছি। আমার পেশেন্ট কী কী মেডিকেশন পেতো, তো ডুওলিন বুডিগট পেশেন্ট পেতো, এর ডোজ কত ছিল 1:1। তারপরে কি পেশেন্ট অ্যাজিথ্রোমাইসিন 500 mg পেতো, এটা তো ওডিতে পেতো। আর হাইড্রোকর্টিসন পেতো, এটা টিডিএসে 50 mg করে পেশেন্ট ইন্ট্রাভেনাসলি পেতো। তো দেখো ডিওলিনের কি কাজ আছে, ইট ইজ ইউজ টু কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট সিমটমস হুইচিং অ্যান্ড শর্টনেস অফ ব্রিথ caused by asthma. These medications belongs to a class of drugs known as corticosteroids. It works directly lungs to make breathing easier. মানে এটা আমাকে অ্যাকচুয়ালি মানে ডাইলেট করে, ঠিক আছে, আমার যে রেসপিরেটরি ট্র্যাকটা ওটাকে ডাইলেট করে, যেহেতু পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল, তো সেটা আমাকে হেল্প করে। এবার দেখো অ্যাজিথ্রোমাইসিন বাইন্ডস টু 50S রাইবোজোমাল সাব ইউনিটস। তো এগুলো আমার মোড অফ অ্যাকশন, এগুলো তোমরা ড্রাগের ক্ষেত্রে লিখতে পারো, না লিখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু অবশ্যই ডোজ এবং ফ্রিকোয়েন্সি কত, রুট কোনটা, সেটা কিন্তু আমাকে অবশ্যই পেশেন্টের ওখানে মেনশন করতে হবে। এবার দেখো হাইড্রোকর্টিজনটা একবার জেনে নিই, ক্রস সেল মেমব্রেন টু অ্যাটাচ দ্য রিসেপ্টর টু ডিক্রিজ ইনফ্লামেশন। তাহলে আমার এখানে কি ইনফ্লামেশন কমানোর জন্য আমাকে এখানে হাইড্রোকর্টিজন ইউজ করা হয়। এবার দেখো ইনভেস্টিগেশনে কী কী ইনভেস্টিগেশন আমি পেশেন্টের করেছি। এখানে বলছি কি ক্রসে হচ্ছে সেল ব্লক প্রিপারেশন, স্ক্যান্টি ম্যাটেরিয়াল উইথ স্পার্স সেলুলারিটি অনলি। আর M/E অন occasional inflammatory cells and material squamous is present, নো ম্যালিগনেন্ট সেল ইজ ফাউন্ড। এবার আমার ইমপ্রেশন, মানে আমি এই যে মানে গ্রস সেল ব্লক প্রিপারেশনটা করেছি, সেখানে আমার মানে ইমপ্রেশনটা কী পেয়েছি, টু কোরিলেট ট্রান্সডুসেশন উইথ বায়োকেমিক্যাল ফাইন্ডিংস, আদারওয়াইজ প্লিজ রিপিট প্রসিডিওর। এবার দেখো বলছে ইনভেস্টিগেশনে হিস্ট্রি, আমার ব্লাড টেস্ট করা, ইউরিন টেস্ট, প্রত্যেকটার এখানে নর্মাল ভ্যালু আর পেশেন্টের থেকে আমি কী ধরনের ভ্যালু পেয়েছি সেটা আমার পরপর করে এখানে লিখে দিতে হবে। এবার আমার ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন আমি স্টার্ট করার আগে বলেছি ডেটার টাইম এখানে তুমি উপরে মেনশন করবে, অবশ্যই এখানে ডেটার টাইমটা দেয়নি, কিন্তু এখানে তুমি ডেটার টাইম অবশ্যই মেনশন করবে উপরে একদম। তারপরে দেখো ইমোশনাল স্ট্যাটাস স্টেবল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, লেভেল অফ কনসাসনেস ওরিয়েন্টেড টু টাইম প্লেস পার্সন, রেসপিরেটরি সিস্টেম, এখানে পেশেন্টের রেসপিরেটরি সিস্টেমে যেহেতু রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তো আর যেহেতু এটা তোমার একটা প্লুরাল ইফিউশন, তো এটা আমার রেসপিরেটরি সিস্টেমের উপর কিন্তু এফেক্ট ফেলবে, তো আমার রেসপিরেটরি সিস্টেমের এখানটায় কিছু চেঞ্জেস করতে হবে, নর্মালের মতন করলে হবে না। দেখো চেস্ট মুভমেন্টস অ্যান্ড এয়ার এন্ট্রি হচ্ছে মোনোল্যাটারালি, ব্রেথ সাউন্ড ডিক্রিজ অ্যান্ড অ্যাবসেন্স অফ ব্রেথ সাউন্ড, মানে খুবই কম শোনা যাচ্ছে। আর রেসপিরেটরি প্যাটার্ন হচ্ছে ফেন্ট, রেসপিরেটরি রেট হচ্ছে 14 ব্রিথস পার মিনিট। এবার কার্ডিওভাস্কুলার সিস্টেমের যেগুলো আমার আছে দেখো, ক্যাপিলারি ফিল টাইম, হার্ট রেট, এগুলো তোমরা সব মানে আমি অলরেডি অনেক ভিডিওতে এগুলো সব ডিসকাস করেছি, কিছু বলার মতো নেই। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকলে যদি পেশেন্টের কোনো ডিস্টারবেন্স থাকে অবশ্যই এখানে লিখবে, ওরা আলসার প্রেজেন্স নাকি, পেরিস্টলসিস, নজিয়া, ভমিটিং সব কিছু, অ্যানোরেক্সিয়া, ডিফিকেশন, তাহলে আমার সব কিছু করা, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, ইন্টিগ্রেটরি সিস্টেম, আই, ইয়ার, নোজ, থ্রোট, তো প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে পেশেন্টের যদি কিছু ডিস্টার্ব থাকে তো সেগুলো আমি কিন্তু এই ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে এই ফাইন্ডিংসগুলোকে তুলে ধরবো। দেখো স্লিপে বলছে কি নর্মাল সি টক্স ন্যাপ 1 hour ডেলি, সি রাইজ আপ 5 AM, স্লিপ ডিউরেশন 6 থেকে 7 hours, সি ওয়েন্ট টু স্লিপ অ্যাট 10 PM। এবার দেখো নার্সিং প্রসেস ফার্স্ট ডেতে 21/3/19, এটা এবার দেখো সাবজেক্টিভ ডেট, মানে তাহলে আমার ফার্স্ট ডে বলে কিন্তু ব্র্যাকেটে আমার ডেটটা মেনশন করতে হবে। সাবজেক্টিভ ডেতে বলছে দেখো ডিফিকাল্টি ইন ব্রিদিং, ডিসনিয়া, অ্যানোরেক্সিয়া আর অ্যাংজাইটি অ্যান্ড চেস্ট পেন। অবজেক্টিভটাতে কী কী থাকছে, ট্র্যাকিপনিয়া, রেস্টলেসনেস, ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ, উইকনেস, অর্থোপনিয়া, ইরিটেবিলিটি, প্রেজেন্স অফ ক্র্যাকলস অন বোথ লাংস, ফিলস আপন অস্কালটেশন আর লিমিটেড রেঞ্জ অফ মোশন অবজার্ভড। এবার দেখো এবার আমি চলে আসছি নার্সিং মানে আমার নার্সিং কেয়ার প্ল্যান, যেটা আমার মূল বিষয়, সেখানে চলে আসছি। তো দেখো ডেট টাইম এখানে দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। তারপরে অ্যাসেসমেন্টে আমি অ্যানোরেক্সিয়া ফার্স্টে করেছিলাম, তো অ্যানোরেক্সিয়া ডায়াগনোসিস আমার কী হবে, ইটিং
disorder related to weakness as evidenced by patient's verbalization. তারপরে দেখো to provide help with nutritional therapy, weight restoration and preventing আর কি improving eating প্যাটার্নটাকে ইমপ্রুভ করতে হবে। এবার দেখো প্ল্যানিং টু অফার মিল অ্যাজ পার ডক্টরস প্ল্যান বা ডায়েটিশিয়ান কোনো যদি প্ল্যান দিয়ে থাকে সেই প্ল্যান অনুযায়ী আর কি টু অ্যাডমিনিস্টার্ড ইটারনাল ফিডিং, যদি পেশেন্ট মুখে না খেতে পারে তখন ইটারনাল ফিডিংয়ের ব্যবস্থা করা হয়, যদি তাকে আইভি ফ্লুইড দিয়ে বা অন্যরকম কোনোভাবে খাওয়ানো যায় তো সেগুলোর ব্যবস্থা করা হয়। এবার কি টু এনকারেজ ইন টেকিং ফুড বা পেশেন্টের লাইক ফুড যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে পেশেন্টকে প্রোভাইড করা হয়। মিলস আর অফার্ড অ্যাজ পার ডায়েটিশিয়ান প্ল্যান। তারপরে দেখো ইন্টারনাল ফিড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট ফার্স্ট ডায়েটিশিয়ান। তারপরে বলছে এনকারেজ দ্য পেশেন্ট ইন টেকিং ফুড, পেশেন্টকে এনকারেজ করতে হবে যেন সে খায় তো সে হেলদি থাকে। এবার দেখো ইভ্যালুয়েশন কী হচ্ছে, দ্য পেশেন্ট উইল বি রিলিভড ফ্রম অ্যানোরেক্সিয়া বা পেশেন্ট হচ্ছে কি ওয়েট ইজ গেন্ড বা এরকমও লিখতে পারো যে পেশেন্ট অ্যানোরেক্সিয়া ইজ স্লাইটলি রিডিউসড। এবার দেখো অ্যাকিউট চেস্ট পেন রিলেটেড টু প্লুরাল ইফিউশন অ্যাজ এভিডেন্স বাই ভার্বালাইজেশন টু রিডিউস চেস্ট পেন, to assess patient pain for intensity using a pain rating scale for location and for precipitating factor। তাহলে আমাকে পেশেন্টের ফার্স্টে তোমাদেরকে পেন হলে আমি বলেছি সবসময় যে অ্যাসেস করতে হবে, আমাকে ইন্টেন্সিটি পেশেন্টের পেনের কতটা আছে সেটা অ্যাসেস করতে হবে, লোকেশন ইন্টেন্সিটি, তারপর আমি অ্যানালজেসিক পেশেন্টকে প্রোভাইড করবো। তো এগুলো সব জানা ব্যাপার, এগুলো কোনো কিছু অত বলার মতো নেই। এবার দেখো ব্রিদিং প্রবলেম, তো ব্রিদিং প্রবলেম থাকলে আমি পেশেন্ট ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ, তারপরে কি related to alveolar capillary membrane changes and respiratory fatigue secondary to pleural effusion। তাহলে এটা pleural effusion এর সঙ্গে যুক্ত to monitor gas exchange and feel better in breathing। তাহলে কি ব্রিদিংটা যেন রিস্টোর্ড হয় বা ইমপ্রুভড হয় সেটার জন্য আমাকে কি কি প্ল্যানিং করতে হবে দেখো, টু এস্টাবলিশ র্যাপোর্ট মনিটর অ্যান্ড রেকর্ড ভাইটাল সাইন, টু মনিটর রেসপিরেটরি রেট, ব্রিথ ডেপথ অ্যান্ড rhythm, to assess patient general condition, to auscultate breath sounds, note areas of decreased breath sound as well as primitus। এবার দেখো র্যাপোর্ট মনিটর অ্যান্ড রেকর্ড ভাইটাল সাইন্স আর এস্টাবলিশ রেসপিরেটরি রেট, ডেপথ অ্যান্ড রিদম আর monitored, patient's general conditions is assessed, breath sounds, notes areas of decreased breath sound as well as primitus are ausculted। আর কি the evaluation হচ্ছে the patient will have demonstrate appropriate coping behavior and methods to improve the condition। এবার দেখো আমি নেক্সট চলে আসছে, আমার নেক্সট অ্যাসেসমেন্ট ছিল দেখো রেস্টলেসনেস অ্যান্ড ইরিটেবিলিটি। রেস্টলেসনেস অ্যান্ড ইরিটেবিলিটি রিলেটেড টু চেস্ট পেন অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টস কন্ডিশনস বাই ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা জানতে পেরেছি। তাহলে এখানে আমার গোলটা লেখা হয়নি, এখানে গোলটা কি হবে টু রিডিউস বা টু রিলিভ রেস্টলেসনেস বা টু রিডিউস ইরিটেবিলিটি এরকম আমি লিখবো। তারপরে দেখো প্ল্যানিং আমার কি হবে, টু মনিটর ভাইটাল সাইন্স স্পেশালি পালস, ব্লাড প্রেশার এভরি 5 মিনিটস আনটিল পেন সাবসাইড। যতক্ষণ পেন হবে পেশেন্টের ইরিটেবিলিটি হবে, বিরক্তি লাগবে, তো পেনটা যতক্ষণ না সাবসাইড হচ্ছে আমাকে কিন্তু ভাইটালসগুলো চেক করতে থাকতে হবে। আর কি টু টিচ পেশেন্টস রিল্যাক্সেশন টিচিংস টেকনিক্স অ্যান্ড হাউ টু ইউজ দেম টু রিডিউস স্ট্রেস। তাহলে স্ট্রেস কমানোর জন্য কী কী রিল্যাক্সেশন টেকনিক তাদেরকে আমাকে কিছু শেখাতে হবে, বা যেটা ডাইভার্সনাল থেরাপি তাকে কিছু আঁকতে দেওয়া, গান করানো, মানে আর যে জিনিসগুলো আমরা করি সেগুলো তাকে আমি শেখাবো, যেগুলো করে যেন সে অ্যালিস পেনটা থেকে অন্যদিকে তার মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারে। নেক্সট দেখো আমার ইমপ্লিমেন্টেশনে কী হচ্ছে, ভাইটাল সাইন্স আর মনিটর্ড এভরি 5 মিনিটস আনটিল পেন সাবসাইডস, পেনস ইজ টেস্ট পেশেন্টস ইজ টেস্ট ফর রিল্যাক্সেশন টেকনিক্স, ইউজ দেম ফর রিডিউস স্ট্রেস। আমার ইভ্যালুয়েশন এখানে কী হবে, দ্য পেশেন্টস উইল বি ফ্রি ফ্রম restlessness and irritability and improvement will be noticed। নেক্সট দেখো আমি চলে আসছি, আমার নেক্সট অ্যাসেসমেন্ট হচ্ছে কি উইকনেস অ্যান্ড লিমিটেড রেঞ্জ অফ মোশন। তো অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ইনসাফিসিয়েন্ট অক্সিজেন ফর অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। এখানে তোমার গোল হচ্ছে টু রিডিউস উইকনেস অ্যান্ড রেঞ্জ অফ মোশন, ইনক্রিজ টু এস্টাবলিশ র্যাপোর্ট মনিটর অ্যান্ড রেকর্ড ভাইটাল সাইন, টু অ্যাসেস পেশেন্টস জেনারেল কন্ডিশন, টু অ্যাডজাস্ট ক্লায়েন্টস ডেইলি অ্যাক্টিভিটি অ্যান্ড রিডিউসড ইন্টেন্সিটি অফ লেভেল, to discontinue activities that cause undesired psychological changes। এবার হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন, র্যাপোর্ট মনিটর অ্যান্ড ভাইটাল সাইন্স আর রেকর্ডেড, পেশেন্টস general conditions is assessed, clients daily activity and intensity levels are reduced, activities that cause high undesired psychological changes are discontinued। যেগুলো হচ্ছে কি সাইকোলজিক্যাল চেঞ্জেস করে সেই জিনিসগুলোকে কিন্তু কমাতে হবে। এবার আমার ইভ্যালুয়েশনে কি বলছে দেখো, পেশেন্টস উইল বি রিকভার সুন অ্যান্ড ইনক্রিজিং ROM অ্যান্ড অ্যাক্টিভিটি অ্যান্ড রিডিউসিং উইকনেস। তাহলে আমার ফার্স্ট ডে ফিজিক্যাল এক্সামিনেশন করে নার্সিং কেয়ার প্ল্যান কী কী লিখবে আমি অলরেডি বলে দিলাম। আমার নেক্সট ডে ফিজিক্যাল এক্সামিনেশন চলে এসেছে দেখো,
সেকেন্ড ডে আমি দিয়ে আমার ডেটটা আমি দেবো। এবার আমার কী কী সিস্টেমের কিছু প্রবলেম হয়েছে শুধু আমি এখানে সেগুলো মেনশন করব। ইমোশনাল স্ট্যাটাস, এখানে পেশেন্ট কাম আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেম অ্যাজ প্রিভিয়াস ডে। রেসপিরেটরি সিস্টেম ডিফিকাল্টি ইন ব্রিদিং, রেসপিরেটরি রেট, কার্ডিওভাস্কুলার সিস্টেম, পালস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সব কিছু আমি এখানে লিখবো। এবার নার্সিং অ্যাসেসমেন্ট দেখো, ডিসনিয়া, চেস্ট পেন আর উইকনেস, লিমিটেড রেঞ্জ অফ মোশন। তো এবার দেখো আমার এখানে কি হয়েছে, নার্সিং ডায়াগনোসিস, নার্সিং কেয়ার প্ল্যান আমি কি করেছি দেখো। এখানে নার্সিং কেয়ার প্ল্যান হচ্ছে সাবজেক্টিভ ডাটাতে ডিসনিয়া আছে, ইনইফেক্টিভ ব্রিদিং প্যাটার্ন, রাইট ডিক্রিজ লাং ভলিউম ক্যাপাসিটি অ্যাজ এভিডেন্স বাই ট্র্যাকিপনিয়া, প্রেজেন্স অফ ক্র্যাকেলস ইন বোথ লাংস অ্যান্ড ডিসনিয়া। তারপর এটা কি দেখো, টু গেট রিড অফ ফ্রম ব্রিদিং ডিফিকাল্টি। এবার আমার প্ল্যানিংয়ে আসছে টু এস্টাবলিশ র্যাপোর মনিটর, to establish rapport, monitor and record vital signs, breath sounds, respiratory rate, depth and rhythm should be assessed to elevate patients in popped up position. তো পেশেন্টকে কি এখানে popped up position দেওয়া হয়। To administer supplemental oxygen as ordered, to administer prescribed medication as ordered, to assist clients in the use of relaxation technique. দেন আমি চলে আসছি ইমপ্লিমেন্টেশন। দেখো ইমপ্লিমেন্টেশনে আমার কী কী আছে, র্যাপিড মনিটর অ্যান্ড ভাইটাল সাইন্স আর এস্টাবলিশড, ব্রিথ সাউন্ড, রেসপিরেটরি রেট, depth and rhythm are assessed, the patient is elevated in popped up position, supplemental oxygen is administered as ordered, prescribed medications is administered as ordered, assisting clients in the use of relaxation technique, পেশেন্ট উইল বি রিলিভ ফ্রম ব্রিদিং ডিফিকাল্টিস। তাহলে আমার ডিসনিয়া দিয়ে যে অ্যাসেসমেন্ট সেটা হয়ে গেল। নেক্সট আমি চলে আসছি অ্যাকিউট চেস্ট পেন। অ্যাকিউট চেস্ট পেন আমার আগের দিনও ছিল, নেক্সট ফার্স্ট ডেতে। তো দেখো অ্যাকিউট চেস্ট পেন রিলেটেড টু প্লুরাল এফিউশন অ্যাজ এভিডেন্স বাই পেশেন্ট ভার্বালাইজেশন। এখানে পেশেন্ট ভার্বালাইজেশন হতে পারে, আমি যদি পেন স্কেল অ্যাসেসমেন্ট করি সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো দেখো, টু রিডিউস চেস্ট পেন, টু অ্যাসেস পেশেন্ট পেন ফর ইন্টেন্সিটি ইউজিং এ পেন রেটিং স্কেল ফর লোকেশনস অ্যান্ড ফর প্রেসিপিটেটিং ফ্যাক্টরস। ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি, পেশেন্ট পেন ফর ইন্টেন্সিটি ইউজিং এ পেন রেটিং স্কেল ফর লোকেশনস অ্যান্ড ফর প্রেসিপিটেটিং ফ্যাক্টরস আর অ্যাসেসড। নেক্সট আমি দেখো ইভ্যালুয়েশনে কী লিখবো, পেশেন্টস উইল বি রিলিভ ফ্রম চেস্ট পেন। আমি আফটার কেয়ার প্রোভাইড অবশ্যই আমাকে ইভ্যালুয়েশনে লিখতে হবে। তো এবার দেখো অবজেক্টিভ ডাটাতে আমি লিখেছি কি, উইকনেস, লিমিটেড রেঞ্জ অফ মোশন অবজার্ভ। এবার আমার ডায়াগনোসিসে হচ্ছে কি, অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ইনসাফিসিয়েন্ট অক্সিজেন ফর অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং। টু রিডিউস উইকনেস আমাকে কী করতে হবে, উইকনেস কমানোর জন্য দেখো প্ল্যানিংয়ে হচ্ছে টু এস্টাবলিশ র্যাপো মনিটর অ্যান্ড রেকর্ড ভাইটাল সাইন, টু অ্যাসেস পেশেন্ট জেনারেল কন্ডিশন, টু অ্যাডজাস্ট ক্লায়েন্টস ডেলি অ্যাক্টিভিটি অ্যান্ড রিডিউস ইন্টেন্সিটি অফ লেভেল, টু ডিসকন্টিনিউ অ্যাক্টিভিটিস দ্যাট কজ আনডিজায়ার্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস। এবার দেখো এখানে বলছি কি, র্যাপো মনিটর অ্যান্ড ভাইটাল সাইন্স আর রেকর্ডেড, পেশেন্ট জেনারেল কন্ডিশন ইজ অ্যাসেসড, clients' daily activity and intensity levels are reduced, activities that cause undesired physiological changes are discontinued, patient will be relieved from weakness and feel better, increase ROM. নেক্সট দেখো আমি চলে আসছি আমার থার্ড ডের ফিজিক্যাল এক্সামিনেশনে। তো ফিজিক্যাল এক্সামিনেশন দেখো ইমোশনাল স্ট্যাটাস। তো থার্ড ডেতে ইমোশনাল স্ট্যাটাস, এখানে পেশেন্টের স্টেবল আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেম অ্যাজ প্রিভিয়াস ডে, আর রেসপিরেটরি সিস্টেমে হচ্ছে রেট 70 আছে, ব্রিথ পার মিনিট, কার্ডিওভাস্কুলার সিস্টেমে পালস রেট 78, বিপি হচ্ছে তোমার কি 120/70 mm অফ এইচজি। এবার আমার তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম সেম অ্যাজ প্রিভিয়াস ডে, ইন্টিকুমেটরি সিস্টেম টেম্পারেচার 96.1 ডিগ্রি ফারেনহাইট, মাস্কুলার স্কেলেটাল সিস্টেমেও এরকম আছে। এবার দেখো আমার নার্সিং অ্যাসেসমেন্টে কী হচ্ছে, সাবজেক্টিভ ডেটা হচ্ছে চেস্ট পেন, আয়োটিতে উইকনেস অ্যান্ড রেস্টলেসনেস অ্যান্ড ওয়েরিটেবিলিটি। তো আমার দেখো নার্সিং কেয়ার প্ল্যান আমি আবার চলে এসেছি। তো নার্সিং কেয়ার প্ল্যান আমার কীভাবে হচ্ছে, সাইবেরিটাতে দেখো চেস্ট পেন আছে, তো গোলে হচ্ছে টু রিডিউস চেস্ট পেন, ডায়াগনোসিসে হচ্ছে কি অ্যাকিউট চেস্ট পেন রিলেটেড টু প্লুরাল ইফিউশন অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টস ভার্বালাইজেশন। প্ল্যানিং আমার হচ্ছে টু অ্যাসেস পেশেন্ট পেন ফর ইন্টেন্সিটি ইউজিং এ পেন রেটিং স্কেল ফর লোকেশনস অ্যান্ড ফর প্রেসিপিটেটিং ফ্যাক্টরস। ইমপ্লিমেন্টেশনে হচ্ছে পেশেন্ট পেন ফর ইন্টেন্সিটি ইউজিং এ পেন রেটিং স্কেল ফর লোকেশন অ্যান্ড ফর প্রেসিপিটেটিং ফ্যাক্টরস আর অ্যাসেসড। ইভ্যালুয়েশনে হচ্ছে আমার পেশেন্ট উইল বি রিলিভ ফ্রম চেস্ট পেন। নেক্সট আমার অবজেক্টিভ ডেটাতে আমি চলে আসছি, এখানে উইকনেস, রেস্টলেসনেস, ইরিটেবিলিটি, টু রিডিউস উইকনেস, রেস্টলেসনেস অ্যান্ড ইরিটেবিলিটি। ডায়াগনোসিস আমার কী হবে, অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ইনসাফিসিয়েন্ট অক্সিজেন ফর অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং। প্ল্যানিংয়ে হচ্ছে আমার কি, টু এস্টাবলিশ র্যাপো মনিটর আর অ্যান্ড রেকর্ড ভাইটাল সাইন, টু অ্যাসেস পেশেন্ট জেনারেল কন্ডিশন, টু অ্যাডজাস্ট ক্লায়েন্টস ডেলি অ্যাক্টিভিটি অ্যান্ড রিডিউস ইন্টেন্সিটি অফ লেভেল, আর কি টু ডিসকন্টিনিউ অ্যাক্টিভিটিস দ্যাট কজ আনডিজায়ার্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস। নেক্সট দেখো আমি ইমপ্লিমেন্টেশনে চলে এসেছি, র্যাপো মনিটর অ্যান্ড ভাইটাল সাইন্স আর রেকর্ডেড, পেশেন্ট জেনারেল কন্ডিশনস ইজ অ্যাসেসড, clients daily activities and intensity levels are reduced, activities that cause
অ্যাক্টিভিটিস দ্যাট কজ আনডিজায়ার্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস আর ডিসকন্টিনিউ। নেক্সট দেখো, পেশেন্ট উইল বি, আমি ইভ্যালুয়েশন লিখছি কি, পেশেন্ট উইল বি রিলিভড ফ্রম উইকনেস, রেস্টলেসনেস অ্যান্ড ইরিটেবিলিটি। এবার আমার একদম লাস্টে আমি চলে এসেছি নার্সিং কেয়ার প্ল্যানের পরে। আমি তোমাদেরকে বলেছিলাম ডে টু ডে প্রোগনোসিসটা আমার কিন্তু মাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল মানে পোর্শন, যেটা তোমাকে কিন্তু অবশ্যই করে দেখাতে হয়। তো ফার্স্ট ডেতে দেখো ভাইটাল সাইন্স আমার কী কী ছিল আমি পরপর এখানে লিখবো। পেশেন্টের কী কী প্রবলেম ছিল, চেস্ট পেন, ডিসপনিয়া অ্যান্ড উইকনেস আর ফাউন্ড। সেকেন্ড ডেতে আমি এখানে লিখবো আফটার কেয়ার ইজ প্রোভাইডেড, চেস্ট পেন, ডিসনি অ্যান্ড উইকনেস আর স্লাইটলি রিডিউসড। তারপরে আমি আবার ভাইটাল সাইন দেবো, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, ইম্পেয়ার্ড। আর এবার আমার নেক্সট ডেতে কী কী প্রবলেম ছিল সেগুলো আমি লিখবো। লিখে আমি থার্ড ডেতে চলে যাবো। থার্ড ডেতে আবার যখন আমি কেয়ার প্রোভাইড করেছি পেশেন্টকে, তো আমি আবার এখানে কিন্তু লিখবো আফটার কেয়ার ইজ প্রোভাইডেড, আগের দিনের যে প্রবলেমগুলো ছিল সেকেন্ড ডেতে, তো সেকেন্ড ডে সেই প্রবলেমগুলো কিন্তু এখানে আমি লিখবো যে আফটার কেয়ার ইজ প্রোভাইডেড পেশেন্ট ইজ রিলিভ ফ্রম অ্যাংজাইটি, রেস্টলেসনেস, ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ। তো এই জিনিসগুলো আমি লিখবো। তারপর আমার থার্ড ডেতে যে পেশেন্টের যে প্রবলেমগুলো আছে, রেস্টলেসনেস, উইকনেস ইজ রিডিউস স্লোলি, তাহলে পেশেন্টের এই প্রবলেমগুলো যেগুলো ছিল সেগুলো অনেকটা সলভ হয়ে গেছে। এবার দেখো আমি কিছু হেলথ এডুকেশন পেশেন্টকে প্রোভাইড করবো। তো কী কী আমি হেলথ এডুকেশন দেবো, টু অ্যাভয়েড অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, টু মেনটেন প্রপার পজিশন অ্যান্ড posture, to prevent breathlessness, to exercise deep breathing exercise, to increase the breathing capacity, to maintain personal hygiene and cleanliness that leads our health, to avoid from dust and clumsy area, to avoid respiratory distress, to avoid চিলিং এফেক্ট অর এনি কোল্ডনেস ফর কাফ অ্যান্ড ইনডিউসিং। তো এই পেজটার পরে তোমাকে আরেকটা পেজ অ্যাড করে সেখানে তুমি কি টিচার সিগনেচার অ্যান্ড স্টুডেন্ট সিগনেচার বলে লিখবে, যেখানে তোমার টিচার সাইন করবে। তো আজকে আমি তোমাদের যে ভিডিওটা মানে যে নার্সিং কেয়ার প্ল্যানটা সম্পর্কে বললাম সেটা হচ্ছে কি রাইট সাইডেড প্লুরাল ইফিউশন। তো এই ভিডিওটি দেখলে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে কীভাবে তোমরা নার্সিং প্রসেস বা নার্সিং কেয়ার প্ল্যান এই ফরম্যাটটা তোমরা মানে দেখে বুঝতে পারবে যে কীভাবে লিখবে। আর তার সঙ্গে সঙ্গে প্লুরাল ইফিউশনে পেশেন্টের কী কী প্রবলেম থাকে সেই নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর নিজের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য তোমাদের যে কোনো প্রবলেম হোক বা যে কোনো নার্সিং কেয়ার প্ল্যান কমেন্টে অবশ্যই জানাও। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই তোমাদের প্রয়োজনীয় সমস্ত অ্যাসাইনমেন্টের আমি যতটা পারবো আমি চেষ্টা করব। তো আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।